হ্যালো। জি স্যার পাইছি, কিন্তু স্যার রেকর্ডিং এর মধ্যে স্যার অডিও আসে, শুধু ভিডিও আসে না স্যার। এগুলো তো অডিওর ফাইলই দেওয়া, তো ভিডিও তো তোমাদের স্লাইড তো দেওয়াই আছে, এখানে তার অন্য কোনো কিছু ভিডিও দেখানো হয়নি, বুঝো নাই তোমরা? ওই স্যার আপনি যখন যে রেকর্ডিং করেন তখন স্যার জুমে অডিও ভাবে একটা সেভ হয়ে থাকে, ভিডিও ভাবে একটা, আর হচ্ছে স্যার চ্যাট। স্যার আপনি মেবি অডিও গুলা হচ্ছে আমাদেরকে দিতেছেন, এই জন্য শুধু অডিও আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও গুলো দিব। আচ্ছা তোমাদের কোন পর্যন্ত যেন পড়াইছি? জি স্যার একটু দেখ। হ্যাঁ, কোন পর্যন্ত যেন পড়াইছি? এগুলো পড়াইছি না তোমাদের? হ্যালো। জি স্যার, এগুলো হয়েছে। জি স্যার। এটা এগুলো তো পড়ায়নি না? সজিনিং এর এইগুলো পড়াইছি কি? এগুলো মনে হয় পড়ায়নি, তাই না? না স্যার, না স্যার। এখান থেকে শুরু হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আসুক আর কয়েকজন আসুক, আমরা একটু ওয়েট স্যার করি। বেল বেল প্রেস পড়াইছি না? জি স্যার, বেল প্রেস পর্যন্ত পড়াইছিলেন স্যার। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, আর কয়েকজন হোক, মাত্র স্যার 60 জন। বেল প্রেস থেকে শুরু করলে স্যার একটু ভালো হতো। ঠিক আছে, আসুক আর কয়েকজন আসুক। আচ্ছা, আমরা এই পর্যন্ত বসে না থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করছি সেগুলো একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো এই যে আমাদের কি ছিল, মডার্ন জিনিং প্ল্যান্ট ছিল। তো জিনিং প্ল্যান্টের মেইন পারপাসটাই হচ্ছে যে কটন ফাইবার থেকে তার কটনের যে সিট সেটাকে সেপারেশন করা, সিটটাকে সেপারেশন করাই ছিল আমার মেইন কাজ জিনিং এ। তো এইটা করতে গেলে আমার বেশ কিছু মেশিন ব্যবহৃত হয়। একটা হচ্ছে ফিডার, ড্রায়ার, সিলিন্ডার ক্লিনার, স্টিক মেশিন, ফিড এক্সট্রাক্টর, জিন স্ট্যান্ড, লিন্ড ক্লিনার, আর হচ্ছে বেল প্রেস। এই 8 ধরনের মেশিন আমাদের ব্যবহৃত হয় একটা জিনিং প্ল্যান্টে, যেটা আমরা তোমাদেরকে আমি বলছিলাম, তাই না? হ্যালো। জি স্যার। দু একজন একটু আনমিউট করে রেখো কথা রেসপন্স করার জন্য। আচ্ছা, প্রথমে বলছিলাম যে ফিডার, ফিডারে কি হয়, ওই যে বলছিলাম আমাদের যে ঈশ্বর থেকে কি বলে, আমরা যেটা বলছিলাম যে আমাদের যে ফিল্ড থেকে, মাঠ থেকে যে আমরা তুলাটা পাই, সেই তুলাটা একটা প্যাকেজ আকারে আসে, যেটাকে বলছিলাম কটন মডিউল। সেই কটন মডিউলটা একটা কনভেয়র বেল্ট বা কনভেয়রের মাধ্যমে কি করা হয়, একটা জায়গায় ফিট করা হয়। সেই জায়গাটার নাম হচ্ছে ফিডার। তো এখানে কি থাকে, আমাদের একটা একটা হেড থাকে, হেডের ভিতরে কিছু বিটার থাকে, সে বিট করে ফাইবার গুলাকে সেপারেশন করে ট্রান্সপোর্টেশন করে। কিভাবে, একটা হচ্ছে কনভেয়র বেল্টের মাধ্যমেও করতে পারে, আর একটা পারে হচ্ছে নিউমেটিক সিস্টেমের মাধ্যমে ডাক লাইনে। ক্লাসে আছে বিভূতি ভাই। তো এইভাবে সে কি করতে পারে, ট্রান্সপোর্ট করতে পারে। এটা হলো ফিডারের কাজ। সে ফিডারটাকে, সে ফিডার যে মেশিনটা সে ফিড করে মেইনলি হচ্ছে যে র কটন যেটা আমরা ফিল্ড থেকে পাই, সেইখান থেকে ফাইবার গুলাকে সেই মডিউল থেকে আলাদা করে ফিডার কোন জায়গায় ফিট করে, ড্রায়ারে। ড্রায়ার একটা সেকশন, যে সেকশনে কি করা হয়, হিটিং এর ব্যবস্থা করা হয়। 8 থেকে 10 সেকেন্ডের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফাইবার গুলাকে ড্রাই করা হয়। এই ড্রায়ারের পরবর্তী সেকশনে, মানে দেখো ফিডার থেকে ফাইবার গুলা কোথায় যাচ্ছে, ড্রায়ারে যাচ্ছে। ড্রাই হওয়া ফাইবার গুলা কোথায় ফিট করতেছে, সিলিন্ডার ক্লিনারে। আর এই সিলিন্ডার ক্লিনারে বলা হচ্ছে 6 থেকে 7টা বিটার আছে। বিটার কোনগুলা, যে নরমাল যে আমরা সিলিন্ডার দেখি কিংবা নরমাল যে রুলার দেখি, রুলারের গায়ে ভার্টিক্যালি যদি আরো কয়েকটা লোহার দণ্ড যদি আটকায় দেওয়া হয়, সেই লোহার দণ্ডগুলোকে বলা হয় স্ট্রাইকার। কি বলা হয়, স্ট্রাইকার। তখন সেটাকে আমরা বলি বিটার। আবার অনেক সময় স্পাইক লাগানো থাকে, স্পাইক রুলার বলা হয়। যাই হোক, তো এখানে সিলিন্ডার ক্লিনার ব্যবহার করা হয়। আমাদের ল্যাবে এগুলো আছে, তোমরা যখন আসবা তখন দেখাবো। তো এখানে কি করা হয়, বিট করা হচ্ছে। আর নিচে কি আছে, পারফোরেটেড মেশ আছে অথবা গ্রিড বার আছে। তাহলে বীজ সহ একটা তুলাকে যখন তুমি বিট করবা, তাহলে ফাইবার গুলা ফ্লাফি হয়ে যাবে, বীজের থেকে ফাইবার গুলা ছেড়ে যাবে। তখন বীজগুলা ভারী যেহেতু ফাইবার থেকে, সে কি করবে, আস্তে করে নিচে পড়ে যাবে। আর ওই যে নিচে যে মেশ দেওয়া আছে, ওই মেশের ভেদ করে সে নিচে একটা পাত্রে সেই বীজ গুলা গিয়া জমা হবে।
এটা হচ্ছে সিলিন্ডার ক্লিপার ছিল, এখানে বিটিং করা হয়। স্টিক মেশিনটা কি? এই স্টিক মেশিনটা কাজ করে মেইনলি সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ইউজ করে। এখানে একটা স্পাইক রুলার থাকে, মানে যে রুলার গায়ে বিটার আছে, সে কি করতেছে? বিট করতেছে। তাহলে বিট করলে ফাইবার, একটা রুলার যদি ধরো 300 আরপিএম এ করতেছে, মিনিটে 300 বার, এমনকি তার সাথে কিছু স্পাইক আছে, মানে বিটারের মতো কিছু আছে, তাহলে সে কি করবে? আচ্ছা, স্পাইক জিনিসটা কি? তোমরা কি স্পাইক বুঝো? চুলে স্পাইক করে না? হ্যালো, চুলে স্পাইক করে। চুলে স্পাইকটা বলতে কি বুঝতেছো? মাথার থেকে শুরু হয়ে যাওয়া, তাই না? মাথার থেকে চুলগুলা শুরু হয়ে লম্বা ভাবে দাঁড়ায় থাকে, আমরা স্পাইক বলি। ঠিক সেম ওয়েতে এরকম রুলারের গায়ে, রুলারের সারফেস থেকে এরকম চিকন হয়ে বের হয়ে আসে, একদিকে একটু কাত হয়ে, তো সেটাকে আমরা বলি স্পাইক। এরকম সারা রুলারটা জুড়েই। তো এই স্পাইক গুলো যখন থাকবে আর এর সাথে ফাইবার গুলো লেগে যাবে, এ যদি 300 আরপিএম এ ঘুরে, ফাইবার গুলো ঘুরতে থাকবে আর ভারী জিনিসগুলো দূরে সিটকে যেতেছে, মানে সিটকে যাবে, স্লিং অফ যেটাকে বলে। যেমন আমরা একটা ভারী জিনিসকে নিয়ে যদি ঘোরানি দেই একটা রশিতে বাইধা, সেই রশিটা কি দূরে ছুটে যেতে চায় না? হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে দূরে যে সরে যেতে চায়, এটাকে আমরা কি বলি? যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সে কি করতেছে? দূরে সরে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার সেই স্টিক অফ মেশিন, এইভাবে কাজ করে। ফিড এক্সট্রাক্টরটা কি? যে এখানে একটা ফিডিং রুলার আছে, যে রুলার গুলো দেখতে স্টার শেপের মতো। স্টার শেপটা কেমন? আমি বলছিলাম যে কামরাঙ্গা, যে আমাদের যে গাছের কামরাঙ্গা, সেই কামরাঙ্গাটাকে যদি মাঝ বরাবর কাটো, তারপর যদি সাইড থেকে দেখো, এটা কার মতো দেখতে? দেখা যাবে স্টারের মতো। তো ওই রকম শেপের রুলার আছে। আর আমরা কি জানি রুলার গুলা কেমন শেপের হয় বলতো? স্মুথ শেপের, তাই না? স্মুথ গোল, রুলার ধাক্কা দিলেই ঘুরতে থাকে। কিন্তু এই ফিড এক্সট্রাক্টরের রুলারটা হবে স্টার শেপের। সে কি করবে? একটা নির্দিষ্ট রেটে সে ফাইবার গুলা ফিট করবে। কোথায় ফিট করবে? এই জিন স্ট্যান্ডে। আর এই জিন স্ট্যান্ডের এই যে এতগুলা মেশিন, 8টা মেশিন, এর ভিতরে মেইন যে জায়গায় ফাইবার থেকে বীজকে সেপারেশন করা হয়, সেটা হচ্ছে জিন স্ট্যান্ড। জিন স্ট্যান্ডের দ্বারাই সবচেয়ে বেশি পরিমাণ সিড পার্টিকেল ফাইবার থেকে সেপারেশন করা হয়। তো এই জিন স্ট্যান্ডটা কিভাবে কাজ করে? আমি ওই দিন তোমাকে বলছিলাম যে ধরো পাশাপাশি দুইটা দাঁড়করণ আছে, লোহার দণ্ড, এমনকি এর মাঝখানে আছে একটা বিটারের মতো। এই যে দেখো, আমি তোমাকে বলি যে এরকম পাশাপাশি দুইটা দণ্ড, ধরো এরকম হয়ে দাঁড়ানো আছে, এই ধরো এই অবস্থায় দুইটা দণ্ড আছে পাশাপাশি। আর এর মাঝখানে কি আছে? একটা স আছে। স মানে কি? করাতের মতো, তাই না? করাতের মতো একটা রুলার আছে। তোমরা সবাই দেখছো ওই যে রড কাটার গ্রাইন্ডারটা দেখছো তোমরা সবাই? করাত। হ্যাঁ, করাতের মতো। ওটা কি গোল না? না না, রড কাটার যেটা ওই যে ইলেকট্রিক্যালি, যেটা ওই যেরকম করে চাপ দেয়, অনেকগুলো রড একসাথে কেটে যায়, দেখছো সবাই? জি স্যার। হ্যাঁ, ওইটা কি? ওইটা যে গোল শেপের একটা করাত না? জি স্যার, বলছেন। গোল শেপের একটা করাত। হ্যাঁ, কাটার বলে ওটা। আচ্ছা, ওইটা কি মোটা না চিকন? ওই করাতটা চিকন। চিকন। চিকন আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে আমি ধরলাম এই যে এই পরিমাণ চিকন, এই যে আমার যে দুইটা কলমের মাঝখানে যে গ্যাপ, এই পরিমাণ চিকন। তাহলে কি ওই কাটারটা এর মাঝখান দিয়ে ঘুরতে পারবে না? জি স্যার। হ্যাঁ, ঘুরতে পারবে। এখন এই যে জিন স্ট্যান্ড, এই জিন স্ট্যান্ডের ভিতরে দুইটা পাশাপাশি এরকম দণ্ড আছে, যার মাঝখান দিয়ে এরকম স বসানো আছে, এরকম করাতের মতো বসানো আছে, এবং কি সেট অফ স, তার মানে অনেকগুলা করাত বসানো আছে পাশাপাশি, এবং প্রত্যেকটাই কি আছে? একটা লোহার দণ্ড দ্বারা সেপারেশন করা আছে। এখন কথা হচ্ছে, এখানে যদি কোনো ফাইবার যায়, তাহলে করাতের এই মাথাটা এইভাবে ফাইবারকে আটকায় ফেলবে না? বলতেছি যে করাতের মাথায় যদি কিছু তোলা দাও, সেই করাতের যে দাঁত, সেই দাঁতের সাথে ফাইবার গুলা লেগে যাবে, সেই ফাইবার গুলাকে নিয়ে নিচে নামতে চাবে। কিন্তু নিচে নামার সময় ওইখানে কি বাধা হবে? এরকম দুইটা লোহার দণ্ড বাধা হবে। কাকে বাধা দিবে? শুধু সিড পার্টিকেলটাকে। বলতো সিড পার্টিকেলের আয়তন বেশি না ফাইবার আয়তন বেশি? সিড পার্টিকেল। তাহলে সিড পার্টিকেলটা কি হয়ে যাবে? এরকম দুইটা লোহার দণ্ডের মাঝখানে আটকে যাবে, কিন্তু ফাইবার গুলা কি করবে? এর ভেদ করে নিচে চলে যাবে। তাহলে এখানে কি হয়ে গেল? সিড পার্টিকেল আলাদা হয়ে গেল। আর যে ফাইবারটা ওই করাতের দাঁতের সাথে যে লেগে আছে, টিথ, এই টিথের সাথে যে লেগে আছে, তাকে একটা ব্রাশ ওইখান থেকে ব্রাশিং করে নিয়ে আসবে। আচ্ছা, আমরা একটা দেখি,
দেখি ইউটিউবে পাওয়া যায় কিনা, তাহলে তোমাদের সুবিধা হবে। স্যার আপনি যে স্লাইডের ছবি দিয়েছেন ওটাই তো স্যার অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা। হ্যাঁ ওইটা তো আছেই, তারপরেও ধরো আমি একটু এতে দেখাচ্ছি, ওটা অনেকে হয়তো বুঝবে না ওই জায়গায়, আমি একটু দেখাচ্ছি একটু। এটা পেয়ে গেছি। আচ্ছা এখানে এই যে সগুলো দেখতে পারতেছো সবাই, এই যে মাউসের স্ক্রোলটা যে জায়গায়, আচ্ছা এ যদি ঘুরে, জি স্যার। আচ্ছা এ যদি ঘূর্ণায়মান থাকে তাহলে এই প্রত্যেকটা দাঁতে ফাইবার লেগে ধরবে না, ফাইবার আটকিবে না এগুলো যে ঘুরতে থাকে। হ্যালো, হ্যাঁ এরকম এরকম স্যার, পাশাপাশি, জি স্যার হ্যাঁ এর পাশাপাশি অনেকগুলো আছে, এর পাশাপাশি অনেকগুলা সিরিজ, তার মানে এখানে ধরো 8টা 10টা 20টা পরিমাণ কি থাকতে পারে, এরকম এক একটা করে এই থাকতে পারে। তো এটা এগুলো যখন ঘুরবে এর সাথে ফাইবার গুলো আটকে ধরবে, সে ফাইবার গুলাকে নিচে নামার চেষ্টা করবে। আর এটার দুই সাইডে কি দেওয়া আছে, এরকম লোহার রিপস দেওয়া আছে, জিনিং রিপস বলতেছি আমরা, জিনিং রিপস। তাহলে সে কি করবে, এই রিপস এর গায়ে বীজগুলো আটকে যাবে আর এর সাথে ফাইবার গুলো নিচে যাবে, আর নিচে আরেকটা ব্রাশ আছে, সেই ব্রাশটা এর থেকে ফাইবার গুলাকে কালেক্ট করে নেবে। আমরা আমাদের চিত্রগুলো দেখি তাহলে আরো একটু বুঝতে পারবা, এগুলো বাদ দিয়ে। যাই হোক, এটা ছিল আমাদের পুরাতন পড়াশোনা, ঠিক আছে, গত প্রিভিয়াস ক্লাসে। আচ্ছা সস জিন স্ট্যান্ডের পরে কি করা হয়, লিন্ড ক্লিনার, এখানেও আরেকটা ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট আছে। লাস্ট হচ্ছে বেল প্রেস, আমাদের বেল তৈরি করা হয়, এই ফাইবার গুলোকে একটা প্যাকেজে রূপান্তরিত করা হয়। পরে আসো, এই যে প্যাকেজ, এই প্যাকেজের ডেনসিটিটা কেমন থাকবে, 14 থেকে 28 পাউন্ড পার ফিট কিউব, তার মানে প্রতি ঘন ফিটে 14 থেকে 28 পাউন্ড ফাইবার থাকবে। আর এই বেলগুলার ওজন হয়, তুমি যদি ওজনে কনভার্ট করে আমি যদি বলি, তাহলে তোমার 220 থেকে 225 30 এরকম অন এন এভারেজ, 220টাকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারো। তাহলে দেখো 220 কেজি এত ছোট, মানে তোমার একটা যে রিডিং টেবিলের থেকেও ছোট সাইজে বানানো হয়, যার ওজন হয় 220 কেজি। তাহলে বুঝো কতটা কমপ্রেসড ফাইবার, তাই না? হ্যালো, জি স্যার। অনেক কমপ্রেসড না? জি 200, স্যার। এইটা অনেক হেভি ওয়েট, 220 কেজি। তো এইগুলা এরকম বেল আকারে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, তারপর এটাকে র্যাপিং করে আনা হয়, পলিথিন দ্বারা র্যাপিং করে, যেন আশপাশের কোনো ফাইবার কিংবা আদার্স কোনো ম্যাটেরিয়াল এর সাথে মিশে দূষিত না করতে পারে, কন্টামিনেশন না করতে পারে। আচ্ছা এই দেখো, এই যে চিত্রটা, এইটা হচ্ছে আমার একটা জিনিং স্ট্যান্ডের চিত্র। এই যে দেখো উপরের থেকে সিট কটন গুলো আসবে, আসার পরে এই যে আমার মাউসের স্ক্রোল যেখানে, এখানে একটা বিটার আছে, সে বিট করতেছে। আর এই যে দেখো নিচে কালোটার নিচে ছিদ্র ছিদ্র আছে, দেখতে পাচ্ছ? জি স্যার এই দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচের ছিদ্রগুলো দিয়ে বীজগুলো পড়ে যাবে আর ফাইবার গুলো সামনের দিকে অগ্রসরমান হবে। আর এই যে দেখো এখানে এই যে প্রত্যেকটা এই যে স লেখা দেখছো, এগুলো সবগুলো সঠিক, এটা ঘুরতেছে ক্লকওয়াইজ। এই যে দেখো মাউসের স্ক্রোল যে জায়গায়, এই জায়গায় দেখো সবুজ কালার একটু হালকা ডিরেকশন দেওয়া আছে, মানে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এ যদি ক্লকওয়াইজ ঘুরে, এই যে করাতের যে প্রত্যেকটা দাঁতের সাথে একটা করে ফাইবার আটকে ধরবে না, একটা করে গুচ্ছ ফাইবার আটকে ধরবে এই প্রত্যেকটা দাঁতের সাথে। এখন আটকে ধরলে এ কি হবে, যেহেতু ক্লকওয়াইজ করতেছে সামনের দিকে আগায় যাবে, কিন্তু এর সামনে কি আছে, এই যে মেটাল মেশ আছে, মানে একটা করাতের আগে একটা মেটাল, করাতটার পরে আরেকটা মেটাল, তারপরে আরেকটা মেটাল, করাত, এইভাবে মানে প্রত্যেকটা মেটালে, মানে করাতের দুই পাশেই মেটাল আছে। তাহলে কি হবে, ফাইবার যেহেতু চিকন, সে এই মেটাল মেশের ভিতর দিয়ে পাস করে সামনের দিকে চলে যাবে, কিন্তু বীজগুলা যাইতে পারবে না, সেই বীজগুলা কি হবে, এখানে আটকে ধরবে এবং আস্তে আস্তে সে এই যে নিচে যে সিটের দেখো যে একটা ট্রে দেওয়া আছে, এইখানে গিয়ে জমা হবে। আচ্ছা এখান থেকে যাওয়ার পরে ফাইবার গুলো সহ সামনে গেল, ফাইবার গুলো কোথায় গেল, সামনে গেল। এখন এই ফাইবার গুলো যদি টিথ থেকে কালেকশন না করো, তাহলে সেই টিথটা কি একদম ফাইবার দ্বারা ভরপুর থাকবে, সে কি পরবর্তীতে আর এখান থেকে কোনো ফাইবার নিতে পারবে? মানে না করাতের স্যার। যে দাঁতটা যদি ফুললি ফাইবার দ্বারা পরিপূর্ণ থাকে, সে কি পরবর্তীতে এখান থেকে আর কোনো ফাইবার নিতে পারবে? জি নিতে না পারবে স্যার। না। তাহলে তোমার প্রথম কাজ কি,
এই মেটাল মেশ ক্রস করার পরে এই ফাইবারগুলা কালেক্ট করতে হবে। এই যে এখানে একটা ব্রাশ আছে, এই ব্রাশটা কি করতেছে, এই যে আমার করাতের দাঁতগুলো আছে, টিথগুলো আছে, স টিথ, সেই স টিথ গুলাকে এটা ব্রাশ করতেছে। এই ব্রাশ করলে কি করবে, তাহলে ফাইবারগুলা টিথ থেকে ছেড়ে যাবে, আর তখন ফাইবারগুলো এরকম আস্তে করে নিচের দিকে চলে যাবে, এই যে নিচের দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার জিন স্ট্যান্ডের মেইন অপারেশন। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য জিন রিমুভস দ্য সিটস সো দ্যাট the lint can be packed into tight bales. The quality and price of cotton are determined based on the several factors. এই যে আমাদের কটন বিক্রি হয় গ্রেড অনুসারে। আচ্ছা, তোমরা সবাই যদি গ্রামে থাকো, গিয়া দেখবা ধানের বাজারে সেম ধান, মানে সেম ধান একজনে বিক্রি করতেছে একটু বেশি প্রাইসে, আরেকজনে কম, আরেকজনে আরো কম। কেন, কি কারণে এরকম হচ্ছে? কারণ ওই কটন, ধরো ওই ধান যার, একজনের ধান দেখবা খুবই চকচকা, ভালো মতো শুকাইছে, আরেকজনের ধান দেখবা একটু ভিজা, আরেকজনের ধান দেখবা হালকা ভিজা হালকা শুকনা, এরকম, তাই না? শুকনা ধানের যে দাম, ভিজা ধানের কি সেম দাম বলতো? হ্যালো, না স্যার, ডিফারেন্স আছে। তো এগুলো হলো ধরো নর্মাল লাইফের একটা উদাহরণ। দেখো তারা কিন্তু একটা গ্রেড করে বিক্রি করতেছে, যার ধান খুবই শুকনা, কোনো চিটা নাই, তার ধানের দাম একরকম, যার ধান শুকনা কিন্তু চিটা আছে, তার দাম একরকম। তাহলে এগুলো কি একটা লুকস লাইক একটা গ্রেডিং। তো আমাদের যে কটন গুলো যে বিক্রি হয় ওয়ার্ল্ড মার্কেটে, সেগুলার কোয়ালিটি প্রাইস ডিটারমাইন করতে বেশ কিছু ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর? লেন্থ অফ ইন্ডিভিজুয়াল ফাইবার, লেন্থ অফ ইন্ডিভিজুয়াল ফাইবার। যে তুমি একটা তুলা কিনলে কেমন প্রাইস হবে, তার প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে ওই ফাইবারের লেন্থ কত, ওই ফাইবারের লেন্থ কত। যে ফাইবারের লেন্থ বেশি তুলার, সে দামটা একটু বেশি পাবে। তারপর হচ্ছে গ্রেড, এটা কোন গ্রেডের কটন। একটা তো তুমি দেখলা লেন্থ, আর একটা হচ্ছে গ্রেড। আর কটনের গ্রেড করা হয় কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কালার, ব্রাইটনেস, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়াল কন্টামিনেটিং দ্য ফাইনাল প্রোডাক্ট। মানে এই যে এখানে তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা কটনকে গ্রেডিং করা হয়। যেমন তুমি কেমন ছাত্র, ধরো একটা 8-9 এর ছাত্রটা কেমন, তুমি সেটা জানতে গেলে শুরুতে তাকে কি জিজ্ঞাসা করবো বলো তো? রোল। হ্যাঁ, তার রোল কত। তারপরে আরো যদি বিষয় জানতে চাও, তাহলে তুমি বলবা তুমি কি জিএসসি তে বৃত্তি পাইছিলা, পিএসসি তে তোমার রেজাল্ট কি, জেএসসি রেজাল্ট কি, দুইটা কি গোল্ডেন। যখন তুমি এই বিষয়গুলো তার জানবা, তখন কিন্তু তার সম্পর্কে হালকা একটা আইডিয়া জানতে পারবা যে সে আসলে কেমন ছাত্র, তাই না? প্রিলিমিনারি। ঠিক সেই মতে একটা ফাইবারের গ্রেড কেমন, সে কোন গ্রেডের মধ্যে আছে, সেটা ডিপেন্ড করে হচ্ছে কালারের উপর। তার কালারটা কেমন, তার ব্রাইটনেসটা কেমন, আর হচ্ছে অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়াল কন্টামিনেটিং দ্য ফাইনাল প্রোডাক্ট। তার মানে হচ্ছে এখানে ফরেন ম্যাটেরিয়াল কেমন আছে। ফরেন ম্যাটেরিয়াল বলতে তুলা বাদে, তুলার সাথে যা থাকবে সবই ফরেন ম্যাটেরিয়াল। সেটা গাছের কাণ্ড হইতে পারে, বীজ হইতে পারে, পলিথিন হইতে পারে, গাছের পাতা হইতে পারে, সিড পার্টিকেল থাকতে পারে, সবই কি ফরেন ম্যাটেরিয়াল। তো যে ফাইবারে ফরেন ম্যাটেরিয়াল বেশি থাকবে, তার ভ্যালুটা কম আসবে। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে ক্যারেক্টার, যে আমি যে তুলাটা নিয়েছি তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। সেটা চারিত্রিক বৈশিষ্ট্য কি, তার ডায়ামিটার কত, তার স্ট্রেংথ কেমন, তারপর হচ্ছে তার স্মুথনেস অফ ইন্ডিভিজুয়াল ফাইবার, ইন্ডিভিজুয়াল ফাইবারের স্মুথনেস কেমন। এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে একটা ফাইবারের কোয়ালিটি এবং তার প্রাইসের উপর। তার কোয়ালিটি কেমন এবং তার প্রাইস কেমন। তারপর দেখো, দ্য জিনিং অফ কটন প্রডিউসেস টনস অফ সিড। আমি এর আগে একদিন ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমরা যে ফাইবার গুলা কাল্টিভেট করি, হ্যালো, আচ্ছা একটু সমস্যা হয়েছিল মনে হয়, আমি আউট অফ নেটওয়ার্কে চলে গেছিলাম। আচ্ছা দেখো, এখানে যেটা বললাম যে তাহলে একটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি তোমাদের পরীক্ষায় আসে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ডিটারমাইন ফর ফাইবার কোয়ালিটি এন্ড প্রাইস, লিখতে পারবা? জি স্যার। একটা ফাইবারের কোয়ালিটি এবং প্রাইস কোন বিষয়ের উপর ডিটারমাইন করা হয়, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তার প্রাইস এবং কোয়ালিটি নির্বাচন করা হয়, কিংবা কি বিষয়ের উপর বেস করে একটা ফাইবার কোয়ালিটি এবং প্রাইস কেমন আসবে সেটা তুমি বুঝতে পারবা। সেগুলো লিখে দিতে পারবা না? এই যে কয়েকটা জিনিস। হ্যালো হ্যালো, জি স্যার পারবো। যে পরীক্ষায় যদি আসে যে একটা ফাইবারের কোয়ালিটি এবং প্রাইস কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, তখন কিন্তু তোমার এই কয়েকটা লিখে দিতে হবে। আচ্ছা দেখো,
The ginning of cotton produces tons of seed, which were once deemed a waste disposal problem. মানে আমি তোমাদের ওই দিন বলছিলাম একটা ভিডিও দেখে, ভিডিওতে আসছিল যে তুমি যদি ফিল্ড থেকে, মাঠ থেকে ওই যে তোমার কটনের মডিউলটা আসে, ধরো 1 টনের একটা মডিউল নিয়ে আসলা, কত টনের? 1 টন। তুমি এর মধ্যে 35 থেকে 45% পাওয়া ফাইবার, 35 থেকে 45, তার মানে 350 থেকে 450 কেজি পাওয়া ফাইবার। তাহলে বাকিগুলা কি? ওয়েস্টেজ, সিড পার্টিকেল, গাছের কাণ্ড, পাতা, এই সবকিছু ফাইবার বাদে বাকি যা আছে সবগুলাই দেখো তার পরিমাণটা কি বেশি না? 65, 60 অথবা 55% আমার কি থাকে? 55 থেকে 65% পর্যন্ত আমার আদার মেটেরিয়াল থাকে ফাইবার বাদে। তো অনেক আগে এগুলা ডিসপোজাল করা অনেক টাফ হয়ে যায়, যেগুলো এত কি করবে, তুমি 35% পাইলে বাকিগুলা ফেলে দেওয়া কিংবা ডিসপোজ করা খুবই ঝামেলা হতো। কিন্তু বর্তমানে এগুলো হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল প্রোডাক্ট। তুলা বাদেও এই যে তুলার যে উচ্ছিষ্ট যে অংশগুলা, বীজ, এটা একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট। কেন? দ্য সেপারেটেড সিডস গো টু দ্য ওয়েল মিলস। এই যে বীজগুলো আলাদা করলা, এগুলো এখন ওয়েল মিলে যায়, বিভিন্ন ওয়েল মিলে গিয়ে বীজ থেকে তৈরি করা হয় ওয়েল। আর দিস শর্টার লিন্ট, আমরা কি বলছিলাম, লম্বা ফাইবার বাদে প্রথম জিনিং এর পরে বীজের সাথে যে ছোট ছোট ফাইবার গুলা লেগে থাকে সেগুলোকে আমরা কি বলছিলাম বলতো? লিন্টার্স বলছিলাম। দেখো, the shorter lint, sometimes called linters, is used to paper making, furniture padding. এই যে ছোট ছোট যে ফাইবার, সেগুলা কি করা হয়? পেপার ইন্ডাস্ট্রিতে পেপার মেকিং এ ইউজ করা হয়, অথবা ফার্নিচার ইন্ডাস্ট্রিতে ফার্নিচার প্যাডিং হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু পেপার তৈরি করতে সেলুলোজিক ম্যাটেরিয়াল লাগে, সেলুলোজ, আমাদের কাগজ কিন্তু একটা সেলুলোজ ম্যাটেরিয়াল, যেহেতু সেলুলোজ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আমাদের কটনে প্রায় 94% সেলুলোজ আছে, যে কারণে আমরা এটাকে পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারি। টাইপস অফ জিনিং তো জিন স্ট্যান্ড, এই যে আমাদের এই জিনিং স্ট্যান্ড 3 ধরনের আছে। জিন স্ট্যান্ডে 3 ধরনের আছে, যেমন স জিনিং, রুলার জিনিং, ম্যাকার্থি জিনিং। তো আমরা এখানে মেইনলি এই দুইটা বলবো, স জিনিং এবং রুলার জিনিং। আর এই ম্যাকার্থি জিনিং সম্পর্কে কোনো ডেসক্রিপশন কোথাও নাই, আর এটা এখন ইউজ হয় না। দেখো স জিনিংটা কি? স জিনিং মানে স থাকবে, করত থাকবে। এর আগে যে ডেসক্রিপশনটা আমি তোমাদেরকে দিয়েছি জিন স্ট্যান্ডের, সেটা এটা সেম। দেখো, the disk number of sawzine is 10 to 100. তাহলে কয়টা সজিন থাকে, মানে একটা সজিনে কয়টা স থাকে, মানে কয়টা ডিস্ক থাকে বলতো? 10 থেকে 100। 10 থেকে 100। তাহলে এই যে সিরিজ, এই যে আমার মাউসের স্ক্রোলটা যে জায়গায়, এই বরাবর লম্বালম্বি কয়টা থাকবে? 10 থেকে 100টা স ডিস্ক থাকবে অথবা ডিস্ক থাকবে। আর প্রোডাকশন ক্যাপাসিটি কত? 100 থেকে 1000 কেজি পার আওয়ার। এখানে যত মানে সিড সহ যত ফাইবার দিবা, আর তুমি আউটপুট পাবা 10 থেকে 1000 কেজি পার আওয়ার, প্রতি ঘন্টায় এতটুকু তুমি প্রোডাকশন পাবা। দেখো প্রসিডিউরটা কি, কিভাবে সজিন কাজ করে। দ্য কটন উইথ সিড ইজ স্টোরড ইন হপার ফিডার বাই ফিড টেবিল অর বাই এয়ার ফ্লো। এই যে ফিড হচ্ছে 1 নাম্বার, যে দেখো সিড কটন আসতেছে, এখানে যে ফিড হচ্ছে সেটা হপার ফিডারের মাধ্যমে ফিড হয়, ফিড টেবিলের সাহায্যে অথবা এয়ার ফ্লোর মাধ্যমে। আমি বলছি যে ফাইবার ট্রান্সপোর্টেশন 2 ভাবে হতে পারে, একটা হচ্ছে মেকানিক্যালি আর একটা হচ্ছে নিউমেটিক্যালি। মেকানিক্যালি কোনটা? যে কনভেয়র বেল্ট, রোলার, এইসব মাধ্যমে যদি ফাইবার গুলাকে ট্রান্সপোর্ট করে থাকো সেটাকে আমরা বলি মেকানিক্যালি। আর একটা হচ্ছে এয়ার ফ্লো অথবা এয়ার সাকশনের মাধ্যমে যেটা করে থাকি সেটা আমরা বলে থাকি নিউমেটিক্যালি। তো এখানে তুমি 2 ভাবে ফিট করতে পারো, একটা হচ্ছে ফিড টেবিল সাহায্যে অথবা এয়ার ফ্লোর মাধ্যমে। এই যে দেখো ফাইবার গুলো আসতেছে, এখানে এয়ার ফ্লোর মাধ্যমে আসতেছে, এই যে চিত্রটা দেখাচ্ছি। স্পাইক রুলার থ্রোজ দ্য কটন উইথ সিড অন গ্রিড বার। আচ্ছা, এই যে এখানে আসার পরে এই যে 2 নাম্বার, এটা হচ্ছে স্পাইক রুলার। এটা কি বিটার মতো দেখা না? রুলারের গায়ে দেখো এরকম লম্বা লম্বা কালো দণ্ড লাগানো আছে না? হ্যালো, জি স্যার। দেখো রুলারের গায়ে কালো কালো দণ্ড লাগানো আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইকার। কি বলা হয়? স্ট্রাইকার। এটা যদি ক্লকওয়াইজ ঘুরে এই তুলাগুলাকে ধরে নিয়ে ধিম করে যে নিচে বাড়ি মারবে না,
এটা যখন ঘুরতে থাকবে এর গায়ে ফাইবার গুলা কি হবে, বিট হবে। বিট হলে ফাইবার গুলা তার চারদিকে ওয়ালের সাথে বাড়ি খাবে, আর নিচে আছে কি গ্রিড বার, এই যে ছিদ্রযুক্ত। এখানে কি করবে, বীজগুলো আস্তে করে নিচে পড়ে যাবে, ফাইবার গুলো আবার সামনের দিকে উপরে উঠে যাবে। যাওয়ার পরে এই যে 3 নাম্বার দেখো শর্ট টিথ ডিস্ক আছে, যেগুলা শর্ট টিথ ডিস্ক কটা আছে, 10 থেকে 100টা। যখন এর গায়ে লাগবে সে ফাইবার গুলাকে নিয়ে, যেহেতু এটাও ক্লকওয়াইজ ঘুরতেছে, ফাইবার গুলাকে নিয়ে সামনের দিকে যেতে চাবে। এখানে কি বাধা হবে, এই যে বার, এই যে মেটাল মেশ গুলো কি হবে, বাধা হয়ে দাঁড়াবে, যে বীজকে যেতে দিবে না, শুধু ফাইবারকে যেতে দিবে। দেখো এখানে কি লিখছে, দ্য স্পাইক রুলার থ্রোজ দ্য কটন উইথ দ্য স্টিল সিট অন গ্রিড বার। এই যে তোলাকে সিট সহকারে কোথায় বাড়ি দিবে, গ্রিড বারের উপর বাড়ি দিবে। দ্য ডিস্ক অফ সজিন পারমিটস টু এন্ট্রি অফ সিট ফ্রি ফাইবার থ্রু দ্য হোল অফ দ্য বার। এই যে এখানে যে বললাম, এই যে মেটাল মেশ অথবা এই যে বার গুলা আছে, এই বার গুলা শুধু কাকে পারমিট করবে, শুধু ফাইবার গুলাকে, সিট ফ্রি ফাইবার, সিট ফ্রি ফাইবার। এই যে এখানে লেখা আছে, দ্য ডিস্ক অফ সজিন পারমিটস টু এন্ট্রি অফ সিট ফ্রি ফাইবার। তার মানে শুধু ফাইবার গুলোকে যেতে দিবে থ্রু দ্য হোল অফ বার। এই বারের ছিদ্রদের শুধু কাকে যেতে দিবে, ফাইবারকে। আচ্ছা, the empty path of bars permits to entry the fibers but not seed. এই যে এই কথাটা বলা হচ্ছে যে এই যে পাত, বারের মাঝখানে যে পাতটা আছে শুধু ফাইবারকেই যাইতে দিবে, কখনো বীজকে যেতে দিবে না। The separated seeds fall on conveyors. এখান থেকে সিট গুলো তাহলে ফাইবার থেকে সেপারেট হয়ে গেল, এই যে নিচে যে পাত্রটা দেখতেছো এটাকে বলা হচ্ছে কনভেয়র। এই কনভেয়রের উপরে এসে বীজগুলো জমা হবে। The cotton lines are separated from the sorted by a proper air flow. এই যে এখান থেকে যে টিথের থেকে ফাইবার গুলাকে দুই ভাবে কানেক্ট করা যাবে, ওই যে ব্রাশের মাধ্যমে অথবা ইয়ার ফ্লোর মাধ্যমে। তো এই যে এখন যেটার কথা আমরা বলতেছি, এখানে আমরা ইয়ার ফ্লোর মাধ্যমে ফাইবার গুলাকে সেপারেশন করতেছি। কার থেকে সেপারেশন করতেছি, শর্ট টিথের, এই যে শর্ট টিথ ছিল সেই শর্ট টিথ থেকে আমরা ফাইবার গুলাকে সেপারেশন করতেছি। The separated cotton lines is transported by conveyor pipe. তারপরে যে ফাইবার গুলাকে একটা কনভেয়র পাইপের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। এটা হচ্ছে আমার সজিনিং। রুলার জিনিংটা কি, দ্য মেইন পার্ট অফ রুলার জিনিং ইজ স্পাইকড রুলার। এখানে আমার স্পাইক রুলার আছে, বাই হুইচ সিটস আর সেপারেটেড ফ্রম ফাইবার বাই এয়ার ফ্লো। এখানে স্পাইক রুলারের মাধ্যমে এয়ার ফ্লো করে মেইনলি আমাদের বীজগুলাকে আলাদা করা হয়ে থাকে। দেখো এখানে কি কি পার্টস আছে, দেখো, এক ফিড হপার, এই যে উপরে যে প্রান্তটা এটা হচ্ছে ফিড হপার। দুই হচ্ছে ফিড রোলার, এই যে দেখো দেখতেছো তোমরা সবাই, মাউসের স্ক্রল যে জায়গায়, এটা হচ্ছে ফিড রোলার। তিন হচ্ছে স্পাইক ড্রাম মানে যে সিলিন্ডার। আর চার হচ্ছে কি নেট কিংবা গ্রিড বার, এই যে নেট, এই যে দেখো ছিদ্রযুক্ত, এদিক দিয়ে কি হবে, বীজগুলো আস্তে করে নিচে পড়ে যাবে। আচ্ছা, সাত হচ্ছে কি ইজেক্টিং ড্রাম, এই যে সাত ইজেক্টিং ড্রাম, তার মানে এই যে এদিক দিয়ে যখন ফাইবার গুলো আসবে সেই ফাইবার গুলাকে আরেকটু তার গতি বাড়াই দিবে, যেন সে এই যে 6 নম্বরের যে যেখানে ড্রাম, এখানেও আরেকটা ড্রাম আছে, এই ড্রামের সাথে যেন তার ফ্রিকশনটা ভালো হয়, বিট যেন ভালো হয়, এটাকে ইজেক্ট করবে হচ্ছে 7 নাম্বার ওলা। তারপর হচ্ছে এই যে আটটা কি অ্যাক্সেলারেটিং ড্রাম। তো এদিক দিয়ে যাবে, এখানে আরেকটা বিটারের মতো কাজ করে, যেটাকে আমরা বলতেছি অ্যাক্সেলারেটিং ড্রাম, কিন্তু এটাও একটা বিটার। তারপরে 9 দেখো, এই যে 9 সামনে, এটা হচ্ছে ফাংশনাল রুলার, এখানে আরেকটা রুলার থাকে যেটাকে ফাংশনাল রুলার নাম করা হয়েছে। 10 ব্যাকিং অফ রুলার, এখানে আরেকটা রুলার, এই যে 10 মাঝখানে একটা রুলার যেটাকে আমরা ব্যাকিং অফ রুলার বলি। আর 11 হচ্ছে ডফিং রুলার, এই যে সামনের দিকে এখানে আরেকটা রুলার আছে যেটা দেখা যাচ্ছে না, সেটাকে বলা হচ্ছে ডফিং। 12 হচ্ছে পারফোরেটেড শীট, এই যে সবগুলোর নিচে একটা করে পারফোরেশন শীট দেওয়া আছে। তো এই চিত্রগুলো তোমার এটা আসবে না বেশি, এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসলে মেইনলি এটাই আসে, সজিনটা ভালো মতো পারবে। তো দেখো এখানে কিভাবে কাজ করে, the seeded fiber comes in contact with the feed roller by help of feed roller. এখানে দেখো the seed fibers come in contact with feed roller, এখানে একটা ফিড রোলারের মাধ্যমে আরেকটা ফিড রোলারের কাছে ফিট করা হয়। The seeded fibers are embedded on the two feed roller and are fed to the spike roller.
এই যে দুইটা ফিড রোলারের মাধ্যমে ফাইবার গুলাকে ফিট করা হবে এই যে রোলার, এই স্পাইক রোলারের মাধ্যমে। এটা একটা রোলার স্পাইক ড্রাম বলতেছি, কিংবা রোলার স্পাইক ড্রাম বলো আর রোলার বলো, সবই ওই একই কথা। এর মাধ্যমে ফাইবার গুলা এই জায়গায় ফিট করা হচ্ছে। The truss are moved by the action of spike and are stored on truss chamber by perforated sheet.